সাধারণত ডাক্তারি বা বিজ্ঞানের দুনিয়ায় সবকিছু কিন্তু খুব সাদা কালো আর নির্দিষ্ট নিয়মে চলে। ধরুন কারো একটা হাড় ভাঙলে এক্স রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা একদম স্পষ্ট ধরা পড়ে। হ্যাঁ, সেখানে তো কোনো সংশয়ের জায়গাই থাকে না। ঠিক, কিন্তু যদি বলি ৪০০ বছর আগে লেখা উইলিয়াম শেক্সপিয়ারের মাত্র ১৪ লাইনের একটা কবিতাই হল মানব জীবনের সবচেয়ে আদিম এবং বড় ভয়, মানে মৃত্যু আর বার্ধক্যকে জয় করার একটা নিখুঁত এক্স রে রিপোর্ট। ওহ আচ্ছা, এটা একটা দারুণ তুলনা। তাই না? আজকের এই ডিপ ডাইভে আমরা বিশ্ববিখ্যাত সনেট 18 নিয়ে কথা বলছি। আপাত দৃষ্টিতে এটা একটা পুরনো প্রেমের কবিতা মনে হলেও একটু তলিয়ে দেখলে বোঝা যায় এটি আসলে বয়সের ছাপ আর মৃত্যুর বিরুদ্ধে মানুষের জেতার একটা অবিশ্বাস্য শৈল্পিক দলিল। ঠিক, এখানেই শেক্সপিয়ারের আসল মুন্সিয়ানাটা লুকিয়ে আছে। মানে শুধু তিনি কি লিখেছেন তা জানলে এই কবিতার আসল নির্যাসটুকু কিন্তু পাওয়া যাবে না। একদম। বরং কেন তিনি প্রকৃতির অমোঘ নিয়মকে সরাসরি বাতিল করে শিল্পের কাছে আশ্রয় নিচ্ছিলেন, সেই বৃহত্তর প্রেক্ষাপট বা মনস্তাত্ত্বিক জায়গাটা বোঝা বেশি জরুরি। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। সেই মনস্তত্ত্ব বুঝতে হলে মানে কবিতার গভীরে ডুব দেওয়ার আগে শেক্সপিয়ারের জগৎটাকে তো একটু চেনা দরকার। অবশ্যই, কারণ এই অমর পংক্তিগুলো তো আর শূন্য থেকে আসেনি। একদমই না। ১৫৬৪ সালে ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্ম নেওয়া এই মানুষটি লন্ডনের থিয়েটার জগতে একজন অত্যন্ত সফল অভিনেতা এবং নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আমরা জানি যে তিনি মোট ৩৭টি নাটক আর ১৫৪টি সনেট লিখেছিলেন। হ্যাঁ, যার বেশিরভাগই লেখা হয়েছিল ১৫৯৩ থেকে ১৬০১ সালের মধ্যে, আর ১৬০৯ সালে থমাস থর্প নামক একজন প্রকাশকের মাধ্যমে এগুলো প্রথম বই আকারে প্রকাশিত হয়। শেক্সপিয়ার ১৬১৬ সালে মারা যান ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সনেটগুলোর আবেদন এত শতাব্দী পরেও একটুও ম্লান হয়নি। আর এই ১৫৪টি সনেটের মধ্যে প্রথম দিকের ১২৬টি সনেট, যার মধ্যে আমাদের আজকের আলোচনার এই সনেট 18 অন্যতম, তা উৎসর্গ করা হয়েছিল ফেয়ার ইউথ বা এক সুদর্শন তরুণকে। হ্যাঁ, আর এখানেই একটা বড় রহস্য আছে। বইয়ের শুরুতেই অত্যন্ত রহস্যময়ভাবে লেখা ছিল এই কবিতাগুলো মিস্টার ডব্লিউ.এইচ নামক একজন অজ্ঞাত পরিচয় বন্ধু বা পৃষ্ঠপোষকের প্রতি উৎসর্গ করা। এখানে এই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তাই তো। একটু কল্পনা করুন তো, কেউ তার জীবনের সবচেয়ে সেরা মাস্টারপিসটি এমন একজনের নামে উৎসর্গ করে গেলেন যার আসল পরিচয় শত শত বছর ধরে কেউ নিশ্চিত করে বের করতেই পারল না। একদম, এটা সত্যি ভাবার মতো একটা ব্যাপার। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী এই ডব্লিউ.এইচ হতে পারেন উইলিয়াম হার্বার্ট, যিনি পেমব্রোকের আর্ল ছিলেন। অথবা সাউথহ্যাম্পটনের আর্ল হেনরি রিয়জলে, যিনি শেক্সপিয়ারের শিল্পকর্মে প্রচুর অর্থায়ন করতেন। হ্যাঁ, আর রেনেসাঁ যুগে তো এই ধরনের ধনী পৃষ্ঠপোষকদের খুশি রাখাটা শিল্পীদের টিকে থাকার জন্য খুব জরুরি ছিল। আবার কেউ কেউ মনে করেন তিনি হয়তো উইলিয়াম হল নামে একজন প্রকাশক। অথবা, এবং এই থিওরিটা আমার খুব প্রিয়, হয়তো স্বয়ং কবি নিজেই, মানে উইলিয়াম হিমসেলফ মানে নিজের নামে, বাপরে। হ্যাঁ, এই তথ্যগুলোর প্রতিটি তৎকালীন সমাজ ব্যবস্থা এবং শিল্পের অর্থনীতির দিকে জোরালো ইঙ্গিত করে। বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই সনেটগুলো সম্পর্কে একটা চমৎকার কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, এই চাবির মাধ্যমে শেক্সপিয়ার তার হৃদয়ের তালা খুলেছিলেন। ও, সুন্দর একটা কথা। অর্থাৎ নাটকের মঞ্চে শেক্সপিয়ার হ্যামলেট বা ম্যাকবেথের মতো চরিত্রের আড়ালে নিজের কথা বলতেন, কিন্তু সনেটের মাধ্যমে তিনি নিজের ভেতরের একান্ত আবেগগুলোকে সরাসরি পৃথিবীর সামনে এনেছেন। ওয়ার্ডসওয়ার্থের কথাটা সত্যিই ভাবায়, কিন্তু অবাক করার বিষয় হল এত গভীর আর উদ্দাম একটা আবেগকে শেক্সপিয়ার প্রকাশ করেছেন অত্যন্ত কড়া এবং গাণিতিক একটা কাঠামোর ভেতর দিয়ে। একদম, যেন আবেগকে একটা শক্ত শৃঙ্খলে বেঁধে ফেলা। হ্যাঁ, কবিতাটি ১৪ লাইনের একটি শেক্সপিয়ারীয় সনেট, যা আয়াম্বিক পেন্টামিটার বা ছন্দের একটা বিশেষ নিয়মে লেখা। এই আয়াম্বিক পেন্টামিটারের কাঠামোটা কিন্তু বেশ জটিল। ইংরেজিতে এর প্রয়োগ খুব নিখুঁত একটা হিসেবের দাবি রাখে, যেখানে চাইলেই যে কোনো শব্দ বসিয়ে দেয়া যায় না। হ্যাঁ, আর এই কাঠামোর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। আয়াম্বিক পেন্টামিটারের প্রতিটি লাইনে 10টি সিলেবল বা শব্দাংশ থাকে। আচ্ছা। এগুলো জোড়ায় জোড়ায় থাকে, মানে প্রথমটা একটু নিচু স্বরে আর পরেরটা একটু জোর দিয়ে উচ্চারিত হয়।
ঠিক মানুষের হৃৎস্পন্দনের মতো। মানে ওই ডা ডাম ছন্দের মতো। একদম। ডাডাম ডাডাম ডাডাম, অর্থাৎ শেক্সপিয়র এমন একটা ছন্দ বেছে নিয়েছিলেন যা পড়ার সময় সরাসরি পাঠকের হৃৎস্পন্দনের সাথে মিশে যায়। এটা কবিতার আবেগকে নিখুঁত একটা গতি দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই যে ১৪ লাইনের গঠন, এটা নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে মূলত দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে। কি রকম? প্রথম দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই কবিতাটি ৩টি কোয়াট্রেন, মানে ৪ লাইনের স্তবক, এবং শেষে একটি রাইমিং কাপলেট বা ২ লাইনের স্তবকে বিভক্ত। এর অন্তমিলের বিন্যাস হল এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আচ্ছা, মানে প্রথম ১২ লাইনে ধাপে ধাপে যুক্তি সাজানো। ঠিক। আর অন্যদিকে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিছু বিশ্লেষক একে অক্টেভ বা প্রথম ৮ লাইন এবং সেস্টেট বা শেষ ৬ লাইনে ভাগ করেন, বুঝতে পারছি। যেখানে প্রথম ৮ লাইনে গ্রীষ্মের সাথে তুলনা করা হয়েছে এবং শেষের ৬ লাইনে সেই তুলনার বিপরীতে নতুন ভাবনা তুলে ধরা হয়েছে। আমরা অবশ্য এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং পাঠকের সুবিধার জন্য দুটো বিশ্লেষণই তুলে ধরছি। আমার মনে হয় কাঠামোর এই আলোচনা থেকে এবার আমরা সরাসরি কবিতার লাইনে লাইনে প্রবেশ করতে পারি। এর চিত্রকল্পগুলো এতই জীবন্ত যে মনে হবে যেন চোখের সামনে ১৬ শতাব্দীর ইংল্যান্ডের একটা সুন্দর গ্রীষ্মের দিন ভাসছে। চলুন প্রথম ২ লাইন দিয়ে শুরু করা যাক। অবশ্যই। কবি বলছেন, "Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate." শুরুতেই কবি একটা রেটরিক্যাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি কি তার বন্ধুকে গ্রীষ্মের কোনো উজ্জ্বল দিনের সাথে তুলনা করবেন? এরপর কবি নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, না, তার বন্ধু গ্রীষ্মের চেয়েও অনেক বেশি সুন্দর এবং টেম্পারেট বা অনেক বেশি শান্ত ও কোমল। এখানে এই টেম্পারেট শব্দটার একটা ভৌগোলিক গুরুত্ব আছে। ইংল্যান্ডে গ্রীষ্মকাল এমনিতে বহু আকাঙ্ক্ষিত হলেও তা প্রায়শই চরম আকার ধারণ করতে পারে, কখনো খুব খরতাপ, আবার কখনো হঠাৎ ঝোড়ো হাওয়া। কিন্তু কবির বন্ধুর স্বভাব কোনো চরমপন্থার শিকার নয়। এর পরের দুটো লাইনে কবি প্রকৃতির এই খামখেয়ালি পড়ার খুব সুন্দর একটা চিত্র এঁকেছেন। তিনি বলছেন, "Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date." মানে মে মাসের সুন্দর ফুলের কলিগুলোকে গ্রীষ্মের রুক্ষ বাতাস ঝরিয়ে দেয়, আর গ্রীষ্মের স্থায়িত্ব খুবই অল্প সময়ের জন্য। চিন্তা করুন, গাছে গাছে নতুন ফুলে ভরা চমৎকার একটা বাগান, আর হঠাৎ করে এক ঝটকায় একটা রুক্ষ বাতাস এসে সব কুড়ি মাটিতে ফেলে দিয়ে গেল। ঠিক, শেক্সপিয়ার ঠিক এভাবে এই প্রকৃতির নিষ্ঠুরতাটা বোঝাতে চেয়েছেন। একদম তাই। আর ওই যে সামার্স লিজ বা চুক্তির উপমাতা, এটা খুব বাস্তব একটা উদাহরণ। ধরুন খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কয়েক মাসের জন্য ভাড়া নেওয়া হলো। হ্যাঁ, লিজ বা চুক্তিতে যেমন হয়। ঠিক, সময় খুব দ্রুত ফুরিয়ে যায়, আর চুক্তির মেয়াদ শেষ হলে সেই সুন্দর জায়গাটা ছেড়ে দিতে হয়। গ্রীষ্মকালটাও ঠিক প্রকৃতির সাথে এমনই একটা স্বল্পমেয়াদী চুক্তিতে আসে, যা দেখতে দেখতেই ফুরিয়ে যায়। চমৎকার বলেছ, মানে সুন্দর একটা উপমা। প্রকৃতির এই ক্ষণস্থায়ী রূপের কথা ৫ এবং ৬ নম্বর লাইনে আরও পরিষ্কার হয়ে ওঠে। "Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed." এখানে আকাশের চোখ বা সূর্য মাঝে মাঝে খুব উত্তপ্তভাবে কিরণ দেয়। হ্যাঁ, আবার অনেক সময় মেঘের কারণে এর সোনালি রূপ বা গোল্ড কমপ্লেক্সন ম্লান হয়ে যায়। এখানে শেক্সপিয়ার সূর্যকে মানুষের মতো বা পার্সনিফিকেশনের মাধ্যমে কল্পনা করেছেন। এর পরের ৭ এবং ৮ নম্বর লাইনে কবি একটা অমোঘ নিয়মের কথা বলেছেন। তিনি লিখছেন, "And every fair from fair sometime declines, by chance on nature's changing course untrimmed." অর্থাৎ প্রকৃতির রূপ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে বা কোনো দুর্ঘটনার কারণে পৃথিবীর সব সুন্দর জিনিসই একসময় তার সৌন্দর্য হারায়। এই জায়গাটায় একটা অদ্ভুত বিষণ্ণতা আছে, তাই না? ঠিক, এই অংশে আনট্রিম শব্দটির ব্যবহারটা বিশেষভাবে খেয়াল করার মতো। আক্ষরিক অর্থের মানে হল সৌন্দর্য বা অলংকার কেড়ে নেওয়া। কিন্তু রূপক অর্থে এটি এমন একটি জাহাজের মতো যার পালগুলো আর ঠিকঠাক সাজানো বা নিয়ন্ত্রিত নেই। প্রকৃতি তার নিজের নিয়মে মানুষের রূপ যৌবন কেড়ে নেয়, ঠিক যেমন ঝড়ো বাতাসে জাহাজ নিয়ন্ত্রণ হারায়। আলে এর মানে কি দাঁড়াচ্ছে? ৯ এবং ১০ নম্বর লাইনে এসে কবিতার সুরটা হঠাৎ এত বদলে যায় কেন?
কবি বলছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট। এই ৯ নম্বর লাইনটি হল কবিতার ভোলটা বা মোড় ঘোড়ার বিন্দু। হ্যাঁ, এতক্ষণ কবি বলছিলেন কিভাবে প্রকৃতির সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই বাট বা কিন্তু শব্দটি দিয়ে তিনি পুরো পরিস্থিতি উল্টে দিলেন। তিনি বলছেন তার বন্ধুর এই চিরস্থায়ী গ্রীষ্ম বা তারুণ্য কখনোই ম্লান হবে না এবং তার যে নিজস্ব সৌন্দর্য আছে তা সে কখনো হারাবে না। কারণ ঠিক এই জায়গাতেই শেক্সপিয়ার প্রকৃতির ক্ষণস্থায়ী রূপকে পুরোপুরি বাতিল করে শিল্পের চিরস্থায়ী রূপের দিকে এগিয়ে যান। একদম। আর সেই জোর থেকেই ১১ এবং ১২ নম্বর লাইনে কবি সরাসরি মৃত্যুর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কবি লিখছেন, নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়েন্ডারেস্ট ইন হিজ শেড ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। মৃত্যু কখনো অহংকার করে বলতে পারবে না যে কবির বন্ধু মৃত্যুর ছায়ায় বা অন্ধকারে হারিয়ে গেছে। আমরা যদি বিষয়টার একটু বড় পরিসরে দেখি, এই চ্যালেঞ্জের মাত্রাটা বুঝতে হলে হিব্রু সাহিত্যের দিকে তাকাতে হবে। সেখানে কি বলা আছে? সেখানে শেড বলতে মৃত্যুর গভীর অন্ধকারকে বোঝায়, কিন্তু শেক্সপিয়ার মৃত্যুকে এখানে একজন অহংকারী ব্যক্তি বা ব্র্যাগ হিসেবে উপস্থাপন করেছেন, যাকে কবিতার চিরস্থায়ী শক্তি দিয়ে হারানো সম্ভব। আর এই আত্মবিশ্বাসের চূড়ান্ত রূপ আমরা দেখি শেষের ১৩ এবং ১৪ নম্বর লাইনে, যাকে রাইমিং কাপলেট বলা হয়। হ্যাঁ, কবিতার সবচেয়ে বিখ্যাত অংশ। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. মানে যতদিন পৃথিবীতে মানুষ শ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখতে পারবে, ততদিন এই কবিতাটি বেঁচে থাকবে। আর এই কবিতাই কবির বন্ধুকে অনন্ত জীবন দান করবে। আচ্ছা, এখানে আমার একটা খুব বড় খটকা লাগছে। কি রকম? এই যে শেক্সপিয়ার এতক্ষণ ধরে তার বন্ধুর সৌন্দর্যের এত স্তুতি গাইলেন, তাকে মৃত্যুহীন একটা কস্তিত্ব দিলেন, কিন্তু পুরো কবিতার কোথাও কি তিনি একবারও তার বন্ধুর শারীরিক রূপের কোনো সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছেন? না, দেয়নি তো। তার চোখের রং কেমন, তার চুল কেমন, তার গলার স্বর কেমন, কিচ্ছু নেই। পুরো ১৪ লাইনের কোথাও তার চেহারার কোনো উল্লেখই নেই। তাহলে এই কবিতাটা কি আসলেই বন্ধুর রূপের বন্দনা, নাকি পরোক্ষভাবে কবির নিজের লেখার ক্ষমতার প্রতিই এক ধরনের তীব্র অহংকার? এটি অত্যন্ত সূক্ষ্ম এবং দারুণ একটা পর্যবেক্ষণ, এবং অনেক বিশ্লেষকও এই চরম আয়রনি বা পরিহাসের কথা বারবার তুলে ধরেছেন। হ্যাঁ, বিষয়টা কিন্তু বেশ অদ্ভুত। ঠিক। পাঠকদের কাছে কবির বন্ধুর রূপের কোনো বিবরণী নেই, কিন্তু কবির নিজের শিল্পসত্তার প্রতি এতই অগাধ বিশ্বাস ছিল যে তিনি জানতেন চেহারার বর্ণনা ছাড়াই তিনি অমরত্ব দিতে পারবেন। আর এই অমরত্বের কারণেই কিন্তু পাঠক আজও সেই অজানা মানুষের কথা আলোচনা করছে। এই দৃষ্টিভঙ্গিটা পুরো কবিতার অর্থটাই বদলে দেয়। অর্থাৎ এখানে মূলত প্রকৃতির ক্ষণস্থায়ী রূপের সাথে সৌন্দর্যের স্থায়িত্বের একটা প্রবল দ্বন্দ্ব কাজ করছে। একদম। গ্রীষ্মের অপূর্ণতা এবং পরিবর্তনশীলতার বিপরীতে শেক্সপিয়ার দেখাচ্ছেন কিভাবে একটা শিল্পকর্ম একটা নিখুঁত ও চিরস্থায়ী জগৎ তৈরি করতে পারে। বাস্তবে যা ক্ষয়ে যায়, শিল্পে বা কবিতায় তা চিরসবুজ থাকে। আর এই বিষয়টা রেনেসা যুগের কবিতার অমরত্ব বা দি ইমমর্টালিটি অফ পোয়েট্রির থিমের সাথে খুব গভীরভাবে যুক্ত। সেই সময় কবিরা প্রবলভাবে বিশ্বাস করতেন যে তাদের লেখা অমর হবে। আচ্ছা, যেমন? উদাহরণ হিসাবে এডমন্ড স্পেন্সারের বিখ্যাত কবিতা ওয়ান ডে আই রোট হার নেমের কথা বলা যায়, বা স্যামুয়েল ড্যানিয়েলের ডেলিয়া সনেট গুচ্ছের কথা ধরা যায়। সবাই এই ক্ষণস্থায়ী সময়ের সাথে লড়াই করছিলেন। শেক্সপিয়ার এখানে প্রমাণ করেছেন যে সময় এবং মৃত্যুর বিধ্বংসী ক্ষমতার চেয়ে ভাষার শক্তি অনেক বেশি। আজকের এই পুরো আলোচনাটা আমাদের একটা চমৎকার জায়গায় এনে দাঁড় করায়। শেক্সপিয়ারের সনেট ১৮ কেবল একটা পুরনো ধ্রুপদী সাহিত্য নয়, এটা সময়ের সাথে মানুষের টিকে থাকার আদিম লড়াইয়ের গল্প। একদম ঠিক। একটু খেয়াল করলে দেখা যাবে আমাদের প্রতিদিনের জীবনের সাথেও এর দারুণ একটা মিল আছে। আমরা আজও যখন কোনো সুন্দর জায়গায় যাই বা প্রিয় মানুষের সাথে ভালো সময়ে কাটাই, সাথে সাথে কিন্তু ছবি তুলি বা ভিডিও করি। হ্যাঁ, বারবার ওই স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য। ঠিক, কারণ ওই মুহূর্তটাকে আমরা ফ্রেমবন্দি করে চিরস্থায়ী করে রাখতে চাই। শেক্সপিয়ারও ঠিক এই কাজটাই করেছিলেন ৪০০ বছরেরও বেশি সময় আগে। তবে তার হাতে কোনো ক্যামেরা ছিল না, তার হাতিয়ার ছিল কেবল তার কলম আর শব্দের জাদু। দারুণ একটা তুলনা।
আর এই প্রসঙ্গেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের ভাবনার খোরাক জোগাতে আমি একটা নতুন এবং গভীর প্রশ্ন রেখে যেতে চাই। কি সেটা? আমরা দেখলাম শেক্সপিয়ার তার বন্ধুকে অমরত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা আজও সেই বন্ধুর নাম, পরিচয় বা চেহারা কিছুই নিশ্চিতভাবে জানি না। হ্যাঁ, পুরোটাই তো রহস্য। তাহলে একবার ভেবে দেখুন, সত্যিকারের অমরত্ব কি ইতিহাস বইয়ে নিজের নাম বা চেহারা পাথরে খোদাই করে রাখার মধ্যে লুকিয়ে থাকে, নাকি অন্যের হৃদয়ে একটা নামহীন কিন্তু গভীর ও চিরস্থায়ী অনুভূতি হয়ে টিকে থাকার মধ্যে নিহিত?